ডিভোর্সের 4 বছর পর প্রাক্তন স্বামীর সাথে এমন অনাকাঙ্ক্ষিত দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। যেখানে 2 মিনিট বসে কথা বলাটাও অস্বস্তিকর, সেখানে পুরো একটা রাত কিভাবে কাটাবো, তাও আবার এতটা কাছাকাছি। এতদিন পর হঠাৎ এভাবে দেখা হতে হলো আমাদের। এমন পরিস্থিতি থেকে তো পালানোও সম্ভব নয়। কথাটা মনে মনে ভেবেই অস্থিরতা কাজ করতে লাগলো আমার। আমি ফাল্গুনী। ঘাড় ফিরিয়ে পাশের সিটে তাকালাম। আমার প্রাক্তন স্বামী চোখ বন্ধ করে জানালার পাশের সিটে মাথা এলিয়ে আছে, ঘুমিয়ে আছে নীরবে। চোখ খুলে যখন দেখবে তার পাশ ঘেঁষে বিধ্বস্ত অতীত বসে আছে ফাল্গুনী নামে সেই মেয়েটা, যাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল মা বোনের কথায়, বিচ্ছেদের মতো কালো অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল যাকে, সে আজ তার পাশ ঘেঁষে বসে আছে। তখন কি করবে, কি বলবে সে? রাতের 11টা বাজে। পুরো বাসে একটি সিটও খালি নেই যেখানে গিয়ে সে বসবে। ফাল্গুনী মনে মনে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছে জাগ্রতর এই ঘুম যেন আগামী সকাল হওয়ার পরেই ভাঙে, দুজনকে যেন মুখোমুখি হতে না হয়। কিন্তু বিধি বাম। তৎক্ষণাৎ পেছনের দিকের সিটে একটি বাচ্চা কান্না করে উঠল বাস কাঁপিয়ে। তুমুল কান্নার শব্দে জাগ্রত চোখ মেলে চেয়েছে। ফাল্গুনীর শ্বাস আটকে গেছে জাগ্রতকে চোখ মেলে চাইতে দেখে। শ্বাস নিতে ভুলে গেছে যেন সে। চোখ বড় সড়ো করে তাকিয়ে আছে সে জাগ্রতর সদ্য ঘুম ভাঙা মুখশ্রীতে। কিন্তু জাগ্রত তার দিকে এখনো তাকায়নি। সে জানালার বাইরে তাকিয়ে আছে। বাইরের বোর্ডগুলো দেখে হয়তো বোঝার চেষ্টা করছে বাসটা কত দূরে গিয়েছে। নামটা বোঝার চেষ্টা করছে স্থানীয় এলাকার। ফাল্গুনী ভাবলো ওড়না দিয়ে মাথা ঢেকে নেবে। ওড়না টান দিয়ে মাথায় দিতে গিয়ে ঘটে গেল আরেক বিপত্তি। ফাল্গুনীর কনুইর গুতা লেগে গেছে জাগ্রতর বাহুতে। জাগ্রত তার বাহুতে আচমকা গুঁতো খেয়ে এবার ঘাড় ঘুরিয়ে চাইল তার পাশের সিটে থাকা রমণীর দিকে। দেখতে পেল এক রমণী মাথায় 1.5 হাত সমান ঘোমটা টেনে কাচুমাচু হয়ে বসে আছে। পরনে সাদা কালো মিশেলের কামিজ আর ওড়না। হাত মোড়ামুড়ি করে যাচ্ছে অবিরত। হালকা বর্ণের হাতের লোমগুলো দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। মেয়েটার কি এই গরমে শীত করছে নাকি? জাগ্রতর মনে এক মুহূর্তের জন্য এক অভাবনীয় চিন্তার সংক্রমণ হলো। তার মনে হলো যেন মেয়েটি সদ্য বিবাহিতা কোনো নারী, যে বসে আছে তার বাসর ঘরে। লজ্জা আর ভয়ে হাত পা মোড়ামুড়ি করে যাচ্ছে আর অস্থিরতায় গায়ে কাটা দিচ্ছে তার। সাথে আছে বিশাল এক ঘোমটা। তৎক্ষণাৎ তার কাছে অনুপস্থিতি লক্ষণীয় হলো লাল রঙের। সাদা কালোর জায়গায় লাল টুকটুকে রং হলেই 16 কলা পূর্ণ হতো। জাগ্রত খানিক হেসে দিল নিজের অজান্তেই। তবে হাসিটির স্থায়িত্ব বড়ই অল্প সময়ের জন্য। হঠাৎ তার মনে পড়ে গেল লাল টুকটুকে শাড়ি পরে পুতুলের মতো বসে থাকা এক ষোড়শী রমণীর শ্যামলা মুখাবয়ব। জাগ্রত চোখ বন্ধ করে ফেলল। মনে করতে চায় না সে, ভাবতে চায় না সে সময়ের কথা। ওসব দুঃস্বপ্ন ছিল, শুধুমাত্র দুঃস্বপ্ন। একটুও মনে করবে না তাকে, একটুও না। বাস চলছে সাই সাই গতিতে। মাঝে মধ্যে বিকট হর্নের আওয়াজ ভেঙে দিচ্ছে নীরবতার দেয়াল। ফাল্গুনীর চোখে ঘুম নেই এক রত্তি। গত 1 ঘন্টা যাবৎ ঘোমটা দিয়ে বসে আছে সে চুপচাপ, যেন ঘুমে সে মহা অচেতন। এই ঘুম যেন ভাঙার নয়, কোনো ঝাঁকুনি বা হর্নের প্রহারে। জাগ্রত জেগে আছে, কানে ইয়ারফোন গুজে মাথা এলিয়ে রেখেছে। দৃষ্টি তার বাইরের দিকে। মাঝে মাঝে জোনাকির মতো আলোর বহর চোখে পড়ছে তার, কোথাও ঝাঁকে ঝাঁকে, কোথাও বিচ্ছিন্নভাবে। বরিশালের গৌরনদী বাস কাউন্টার থেকে বাসে উঠেছে ফাল্গুনী। বাসে ওঠার পর তাড়াতাড়ি বাস ছেড়ে দিচ্ছিল। 2টি লাগেজ ও একটি ব্যাগ বক্সে রাখতে গিয়ে সময় নষ্ট হয়েছে বেশ কিছুটা। তাই তাড়াহুড়ো করে সিট খুঁজে বসে পড়েছে বিনা খেয়ালে। যদিও এটুকু খেয়াল ছিল পাশের সিটে একজন পুরুষ বসে আছে, আর টিকিট কাউন্টারের লোকটাও বলেছিল সিট শেয়ারিং করতে হবে একজন পুরুষ মানুষের সাথে, নয়তো 2 দিন পর টিকিট বুক করতে হবে। কিন্তু বাড়ি ফেরাটা অতীব জরুরি হওয়ায় মেনে নিতে হয়েছে। একদিন দেরি করাও সম্ভব নয় তার। বাসে ওঠার পর বসার সিটটি আরামদায়ক অবস্থায় সমন্বয় করে সুস্থির হতেই তার খেয়াল হয় পাশে বসা পুরুষ মানুষটি কোনো অজ্ঞাত কেউ নয়। মানুষটি তার প্রাক্তন বলাই যায়। বিচ্ছেদ তো বিচ্ছেদই। হয়তো আগের কোনো কাউন্টার থেকে বাসে উঠেছে, তাই ঘুমিয়েছিল এতক্ষণ। জাগ্রতর হঠাৎ খেয়াল হলো পাশের সিটে বসা মেয়েটি যেন নিষ্পিস করছে, কেমন যেন মোড়ামুড়ি করছে। জাগ্রত ভালো করে চেয়ে দেখলো, বোঝার চেষ্টা করলো বিষয়টি। একে তো অচেনা একটি মেয়ে, তার উপর আবার এত বড় ঘোমটা দিয়ে রেখেছে। কিছু জিজ্ঞাসা করতেও সংকোচ হচ্ছে। মেয়েটির অস্বাভাবিক নড়াচড়া বেড়েই চলেছে। মানবিকতার খাতিরে জাগ্রত না পেরে জিজ্ঞেস করেই বসলো, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? অসুস্থ বোধ করছেন? পানি খাবেন? ফাল্গুনী জবাব দিল না।
তার পেটের ভেতর ভীষণ কষ্ট হচ্ছে, গলা বেয়ে উঠে আসছে যেন পেটের নাড়িভুড়ি সব, কোনোভাবেই ঠিক হয়ে বসতে পারছে না। গত আধ ঘন্টা যাবৎ এই ভয়টাই সে পাচ্ছিল। আসার সময় বমির ট্যাবলেটটা খেয়ে আসা হয়নি মনের ভুলে, তাই এই অবস্থা। যে কোনো সময় বমি হয়ে যাবে। এবার কি হবে? জাগ্রত তো জানলার পাশে বসে আছে, তাকে সরতে বলতে গেলেও তো কথা বলতে হবে। গলার আওয়াজ যদি চিনে ফেলে তাহলে তো মহা বিপদ। জাগ্রত তার প্রশ্নের জবাব পেল না, খানিক বিরক্ত হলো তাতে। ভাবলো মুখ ফুটে বললে কি সমস্যা বেড়ে যাবে নাকি, কিন্তু মেয়েটির এমন অস্বাভাবিক নড়াচড়া দেখে ঠিক থাকতে পারলো না। কিছু একটা ভাবলো, তারপর বলল, আপনার বমি পাচ্ছে? তাহলে আপনি আমার সিটে এসে বসুন, আমি আপনার সিটে যাচ্ছি। এই নিন পানির বোতল, ধরুন। জাগ্রত তার কথা শেষ করে উঠতে পারেনি, তার আগেই হুমড়ি খেয়ে পড়েছে ফাল্গুনী তার উপরে। জানালাটা খোলাই ছিল, ফাল্গুনী নিয়ন্ত্রণ করে উঠতে পারেনি, গলা বেয়ে উঠেছে তার। তাই গা বাঁচাতে জাগ্রতর ওপর দিয়ে গিয়ে জানালার বাইরে মাথা রেখে বমি করে দিয়েছে। মাথায় এখন ঘুমটা তো দূর, ওড়নাটা তার কাঁধও ছেড়ে দিয়েছে, এক কাঁধে ঝুলে আছে কোনো মতে। জাগ্রত চোখ মুখ খিচে কোনো মতে বসে আছে, রাগে মাথা দপদপ করছে, যেন আগুন জ্বলছে মাথায় দাউ দাউ করে। মেয়েটার কি সাহস এভাবে একটা পরপুরুষের গায়ে লেপ্টে দাঁড়িয়ে তারপর বমি করছে। এমনভাবে আছে যে ওপাশে সরেও বসতে পারবে না সে। এতক্ষণে তো একবারে প্যাকেট হয়ে বসেছিল, যেন মুখ দেখলেও পাপ হয়ে যাবে। আর এখন যখন থেকে সমস্যা মনে হচ্ছিল তখন জানালার পাশে সিটে বসলেই তো হতো। তাকে একবার সিট পরিবর্তনের জন্য অনুরোধ করলে কি সে মানা করতো নাকি? এখন আবার বমি করে তার গা না মাখলেই হলো। ফাল্গুনী বমি করে ক্লান্ত হয়ে গেছে, হাতে আছে জাগ্রত দেওয়া পানির বোতল। জানালার বাইরে মুখ রেখে মুখটা ধুয়ে কুলকুচি করে নিল, এবার বেশ ভালো লাগছে। রাস্তার কিনারের দিকে সিট হওয়ায় বাইরে মাথা বের করতে সুবিধা হয়েছে। এপাশে কোনো গাড়ি চলাচল করছে না, নয়তো বিপদ হতো। মাথা ভেতরে আনতে গিয়ে ফাল্গুনি টনক নড়ল। কি করেছে সে এতক্ষণ? আর এখনই বা মাথা ভেতরে করে তার মুখোমুখি হবে কি করে? এভাবে থাকতে থাকতে তো কোমরটাও ধরে এসেছে। কতক্ষণ মানুষটার গায়ের ওপর দিয়ে এভাবে থাকবে সে? মানুষটা যে তাকে জানালা দিয়ে এখনো ছুঁড়ে মারেনি, এটাই তো কপাল। জাগ্রত বুঝতে পারছে অজানা মেয়েটির বমি এখন বন্ধ হয়েছে, এমনকি হাত মুখও ধুয়ে নিয়েছে, কিন্তু বুঝতে পারছে না মেয়েটি এখনো সোজা হয়ে নিজের সিটে গিয়ে কেন বসছে না। জোর করে শক্তি খাটিয়ে আরো বমি করতে চাচ্ছে নাকি? নাকি জানালার বাইরে মাথা বের করে নিজেকে কোনো হিরোইন ভেবে নাকে মুখে বাতাস লাগিয়ে চুল ওড়ানোর ধান্দা করছে? ইচ্ছে করছে টেনে হিসড়ে জায়গা মতো বসিয়ে দিতে। জাগ্রত ইতস্ত হয়ে ডেকে উঠল, খানিক কাঠিন্য স্বরে বলে উঠল, এই যে শুনছেন, আপনি কি দয়া করে নিজের জায়গায় একটু বসবেন প্লিজ? আর নয়তো একটু কষ্ট করে সিট থেকে বেরিয়ে ওপাশে সরে দাঁড়ান। আমি বের হচ্ছি, তারপর আপনি জানালার পাশে বসে পড়ুন। আমি আপনার সিটে বসছি, তবুও সরুন প্লিজ। ফাল্গুনির এবার মাঝ সমুদ্রে হাবুডুবু খাওয়ার জোগাড়। এবার কি করবে? জাগ্রত নজর এড়িয়ে কি করে বসবে সে সিটে? কোমরটাও তো এভাবে আর থাকতে সায় দিচ্ছে না, মনে হচ্ছে যেন হাড়গুলো সব আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি সেই ফেলে আসা অতীতের সম্মুখীন এভাবেই হতে হবে? আর তো কোনো উপায়ও নেই। লোকটার মুখোমুখি হওয়ার চাইতে তো জানালা দিয়ে লাফানোর অপশনটা বেশি করে টানছে। জাগ্রত বিরক্তি আর ফাল্গুনির ভয়ের পর্দা ভেদ করে হঠাৎ উদয় হলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাসটি ডান দিকে মোড় নিতে গিয়ে একটি সাইকেলের সম্মুখীন হতে হতে বেঁচে গেছে। সামান্য ভেদে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গেছে বাইকটি। এতে সম্পূর্ণ দোষ ছিল বাইক চালকের, তাই তাড়াতাড়ি বাইক নিয়ে কেটে পড়েছে সে। বাস চালকও থেমে না থেকে চলতে শুরু করেছে তীব্র গতিতে। এই বাইক আর বাস একে অপরের মুখোমুখি না হলেও মুখোমুখি হয়েছে অন্য দুজন। বাসের ঝোঁক সামলাতে না পেরে ফাল্গুনি তার নিয়ন্ত্রণ হারিয়েছে, আষ্টে পৃষ্ঠে জায়গা করে নিয়েছে জাগ্রতর কোলে। জাগ্রত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ফাল্গুনিকে, দুজনের দূরত্ব এখন বহু দূরে। বাসের ঝোঁক সামলাতে না পেরে ফাল্গুনি তার নিয়ন্ত্রণ হারিয়েছে, আষ্টে পৃষ্ঠে জায়গা করে নিয়েছে জাগ্রতর কোলে। জাগ্রত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ফাল্গুনিকে, দূরত্ব এখন বহু দূরে। ফাল্গুনির হৃদস্পন্দন বেড়ে গেছে, তার মনে হচ্ছে তার বুক পাজরে তীব্র গতিতে স্পন্দনকৃত হৃদয় বুঝি বেরিয়ে আসছে বুক চিরে। জাগ্রত অবিশ্বাস্য দৃষ্টিতে ফাল্গুনিকে দেখছে, চমকেছে এতটাই যে ফাল্গুনিকে প্রশ্নে উতলানো দৃষ্টি ফিরিয়ে দিতে ভুলে গেছে সে। ফাল্গুনি তাড়াহুড়ো করে উঠে পড়ে ধপ করে বসে যায় নিজের জন্য বরাদ্দকৃত সিটটিতে। জাগ্রত বুঝতে পারছে না তার প্রতিক্রিয়া এখন কেমন হওয়া উচিত। একজন অপরিচিত পুরুষের ন্যায় নজর সরিয়ে নেওয়া উচিত, নাকি মনের ভেতর বৃষ্টির পানির ন্যায় জমানো শত সহস্র প্রশ্ন আর অভিযোগের ধারা বহানো উচিত? সম্মোহনী রেখায় ভাঁজ হলো জাগ্রত, মায়া মিশেল কণ্ঠে ডেকে উঠল ফাল্গুন বলে।
ফাল্গুনির অন্তর কেঁপে উঠল ডাকটি শুনে। ফাল্গুন নামটা যে মনের ভেতর গভীর এক আঁচড় কেটে দিল। তবে উত্তর সে দিল না, বরফের ন্যায় জমে কঠিন হয়ে বসে রইল। জাগ্রতর চোখ মুখে এতক্ষণ যে অবাকের রেশ ছিল, হঠাৎ তা গায়েব হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর তাচ্ছিল্য মুখভঙ্গিতে বলে উঠল, তুমি বরিশালে যে নিজের বাড়িতে বুঝি জায়গা হয়নি? ওখানেও মানিয়ে থাকতে পারোনি সবার সাথে, তাই না? তা না হলে টাঙ্গাইলে নিজের বাড়ি রেখে বরিশালে তোমার কি কাজ? আমার জানা মতে সেখানে তো তোমার কোনো আত্মীয়ের বাড়িও নেই। ফাল্গুনির সোজা বুকে গিয়ে লাগলো কথাখানা। এসব কথার সম্মুখীন হওয়ার ভয়ই তো সে পেত। এতক্ষণে নীরবতা বিচ্ছেদ ঘটিয়ে ফাল্গুনি জবাব দিয়ে উঠল, মানিয়ে চলার প্রশ্ন তখন আসে যখন আশেপাশে সুস্থ মস্তিষ্কের মানুষ বসবাস করে। সেই অভাবেই তো কোনো একদিন মানিয়ে নিতে না পারার তকমা লেগেছিল গায়ে। তবে তা নিজের বাড়িতে নয়, কেননা নিজের বাড়িতে কখনো মানিয়ে চলার প্রয়োজন হয় না। তাছাড়া আমার বাড়িতে আমি থাকবো কি থাকবো না সেটা আমার সিদ্ধান্ত। আর তাছাড়া বরিশাল তো আপনি কিনে নেননি, সেখানে কে এলো কে গেল তা দিয়ে আপনার কি কাজ? কই, আমার তো আপনার উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাহলে আপনার কেন হচ্ছে? জাগ্রত দমে গেল না, হাসি মুখেই বলে উঠল, কারো মাথা ব্যথা হওয়ার কারণ হতেও কিছু গুণের অধিকারী হতে হয়। তোমার ভেতর তার ছিটে ফোটাও নেই। তুমি কারো মাথায় বড়জোর বোঝা হতে পারো, ব্যথা নয়। জাগ্রত কথা শেষ করে হঠাৎ কিছু একটা ভেবে আবারও বলে উঠল, বাই দ্য ওয়ে, তুমি একা একা নাইট শিফটে কেন জার্নি করছো? এখনো বুঝি দিন দুনিয়া হিংস্রতা সম্পর্কে জ্ঞান হয়নি? নাকি বলবে এখনো বয়স হয়নি পরিস্থিতি বোঝার? দিনের বেলাও আজকাল একটা মেয়ে যেখানে সেফ নয় সেখানে তুমি এত রাতে জার্নি করছো, তাও আবার সম্পূর্ণ একা একা। আমার জায়গায় তো আরেকজন অজানা পুরুষও থাকতে পারতো। এভাবে কোন পরপুরুষের কোলে চড়ে বসে থাকতে? জাগ্রতর আচানক এমন উগ্রতা দেখে অবাক হলো ফাল্গুনি। সেও খানিক হাসি মুখে প্রত্যুত্তর করে উঠল, পরিস্থিতি বোঝার সামর্থ্য কতটুকু হয়েছে জানি না, তবে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার বুদ্ধি ও মনোবল অবশ্যই হয়েছে। আর পরপুরুষের কথা বলছেন? আপনি বুঝি আমার জন্য পরপুরুষ নন? আপনি আমার আপন কেউ। ফাউল তর্ক করার অভ্যাস এখনো ভোলনি দেখছি। আপনি দোষারোপ করতে ভোলেননি দেখছি। এখানেও ঝগড়া বাঁধাচ্ছ? আগের মতো আজও ঝগড়ার দায়ভার আমার ওপরেই চাপাচ্ছেন। শুনুন, আমি আপনার ঘরের বউ নই, তাই দোষ খোঁজা বন্ধ করুন। আর দয়া করে একটু চুপ থাকুন। মনে করুন আমাকে আপনি চেনেন না, আগে কখনো দেখা হয়নি আমাদের। আশা করি আর কথা বাড়িয়ে নিজের নির্লজ্জতার পরিচয় দেবেন না। ফাল্গুনির এবার নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় এক প্রাণ বলে মনে হচ্ছে। ভেতর থেকে দুমড়ে মুচড়ে বেরিয়ে আসছে অতীতের অধ্যায়। 4 বছর সে পার করেছে একা, সম্পূর্ণ একা। বাকি জীবনটাও এভাবেই পার হয়ে যেত। কেন আবার দেখা হলো? দুজনেই জখম হৃদয় নিয়ে চুপচাপ বসে আছে দুদিকে ফিরে। মুখোমুখি হওয়ার পর পেরিয়ে গেছে 2 ঘন্টা। এই 2 ঘন্টায় কেউ কোনো কথা বলেনি একে অপরের সাথে। অতিক্রম হয়েছে দীর্ঘশ্বাসে ভরপুর আকাশ সমান এক বিশাল মুহূর্ত। কেউ কোনো কথা খরচ করে লোকসানের ভাগিদার হয়নি। আর না দৃষ্টি বিনিময় হয়েছে কোনো আবেগ, ক্ষোভ বা অনুভূতির প্রকাশ। দুজনেই অপেক্ষা করে আছে এক নতুন ভোরের, যে ভোরে বাস গিয়ে থেমে যাবে নির্দিষ্ট গন্তব্যে। আর মুক্ত হয়ে গন্তব্যে পা বাড়াবে দুজন দুদিকে। কিছুক্ষণের মধ্যেই বাস থেমে গেল। ফেরিঘাটে এখনো পৌঁছাতে পারেনি বাসটি। ফেরিঘাট থেকে 5 কিলোমিটার দূরে জ্যামের ধুলো ধোঁয়ায় আটকে পড়েছে। এ কোনো নতুন কিছু নয়। এই রাস্তায় এটি প্রতিনিয়ত হয়ে থাকে, তা যাত্রীগণ সবাই জানে। বাস থামতে ভিড় করছে বিভিন্ন ফেরিওয়ালাদের দল। হাঁকিয়ে যাচ্ছে এক একজন এক এক বস্তু ফেরি করার উদ্দেশ্যে। বাস থামছে, আবার চলছে, আবার থামছে, আবার চলছে। এভাবেই 4 ঘন্টার বেশি অতিক্রম হয়ে গেল। 4 ঘন্টা পর বাস পৌঁছে গেল ফেরিঘাটে। ফেরি ছাড়তেই ফাল্গুনি উঠে যায়। এক প্রকার দৌড়ে চলে যায় 4 তলা ফেরির ছোট্ট পরিসরের ছাদখানায়। ছাদটা খালি, মানুষের আনাগোনা শুরু হয়নি এখনো। ফাল্গুনির পিছু পিছু এগিয়ে গেছে জাগ্রত। যাওয়ার আগে বারবার নিজের সাথে যুদ্ধ করে তারপরেই এগিয়েছে। মনটা যেন দুমুখ কালসাপ, দুদিকেই বিষ ছোবল মারে। মনের বিষ হজম করে সিদ্ধান্ত নিয়েছে সব প্রশ্নের উত্তর আজই চাইবে সে। আজও কেন এত ঘৃণা চোখে নিয়ে বেড়ায় মেয়েটা তার প্রতি? তার উত্তর চাইবে। দোষ কি তার একাই ছিল? সে বুঝি কোনো দোষ করেনি? তবুও তার দৃষ্টিতে শুধু সে একাই কেন দোষী? জাগ্রত ছাদে পৌঁছে গিয়ে ফাল্গুনির পেছনে দাঁড়িয়েছে। ফাল্গুনি পিছু ফিরে দাঁড়িয়ে আছে। দেখতে পায়নি জাগ্রতকে। জাগ্রত কিছু বলবে, এর মধ্যে কয়েকজন যাত্রী উঠে আসে ছাদে। চারপাশে ঘুরে ঘুরে এদিক সেদিক ফিরে ছবি তুলতে থাকে তারা। জাগ্রত আর কিছু বলে উঠতে পারে না, নেমে যায় নিশ্চুপ হয়ে। বাস একবার ছাড়ুক, তারপরে কথা বলবে সে। ফাল্গুনি এসেছিল কিছুক্ষণ একা থাকতে, কিন্তু এখন আর এখানে একা থাকা সম্ভব নয়। তাই সেও নেমে গেল নিচে। তবে বাসের ভেতরে প্রবেশ করলো না তৎক্ষণাৎ। ফেরির এক কিনারায় দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। ভাবছে এতটা পথ কি করে আজ অতিক্রম করবে সে। হঠাৎ ফাল্গুনিকে কেউ ডেকে উঠল নাম ধরে। ফাল্গুনি এদিকে সেদিকে নজর চালিয়ে তেমন কাউকে খুঁজে পেল না।
হঠাৎ তার চোখ যায় দোতলায়। সেখানে কেউ হাত নাড়িয়ে যাচ্ছে। হাত নাড়ানো বন্ধ করে সেখান থেকে সরে এসে উঁচু সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ছেলেটি। মানুষটিকে চিনতে পেরে ফাল্গুনী বিরক্ত হলো, রাগ হলো নিজের কপালের ওপর। এমন অনাকাঙ্ক্ষিত ভাবে আর কার কার সাথে দেখা হবে আজ রাতে? সোহাগ এখানে কেন? তার তো আগামীকাল যাওয়ার কথা ছিল। আরে ফাল্গুনী, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। সত্যি এটা তুমি তো? কি সোনায় বাঁধানো কপাল আমার, বলো। স্বয়ং ওপরওয়ালাও চান আমাদের দেখা হোক, তাই এত দূরে চলে এসেও দেখা হয়ে গেল। পালাতে পারলে না তো? সোহাগের কথায় মহা বিরক্তিতে ছেয়ে গেল। হাসি মুখে চেয়ে রইল শুধু ফাল্গুনী, প্রত্যুত্তর করলো না। সোহাগ টুকটাক কথা বলতে শুরু করলো। ফাল্গুনী হাসি বজায় রেখেই হুহা করে গেল। কথা বাড়ানোর মতো মন মানসিকতা তার নেই এখন। এদিকে জাগ্রত বাসের জানালায় বসে বসে দেখে যাচ্ছিল ফাল্গুনীকে। অপেক্ষা করছিল ফেরি পার হয়ে বাস ছেড়ে দেওয়ার। বাসে বসে কথা এড়িয়ে আর যাবে কই? হঠাৎ করে ফাল্গুনীর পাশে একটা ছেলে দেখে অবাক নজরে চেয়ে রইল। সব থেকে বেশি অবাক হলো ফাল্গুনীকে এত হেসে হেসে কথা বলতে দেখে। হাসি যেন সরছেই না মুখ থেকে। জাগ্রত সিট থেকে উঠে দাঁড়ালো, ধপাধপ নেমে গেল বাস থেকে। বসে থাকতে পারল না চুপচাপ। নেমে গিয়ে ফাল্গুনী যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকটায় পা বাড়ালো।